স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। দেশের সরকারি বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। সকাল 11টা থেকে শুরু হওয়া অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী 30 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত। এরপর লটারি অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অনলাইন লটারিতে ভর্তি হওয়া যাবে দেশের 682টি সরকারি স্কুল এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি 3199টি স্কুলে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। প্রতিটা আবেদনে 5টি স্কুলের নাম দেয়া যাবে। উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলো স্থানীয় ভর্তি কমিটির অনুমোদন নিয়েই সরাসরি লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। তাদের জন্য অনলাইনে আবেদনের প্রয়োজন পড়বে না। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে 7 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতরাতে সোনারগাঁওয়ে কাঁচপুরের সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে থাকা গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হন 7 শ্রমিক। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আইনি জটিলতা শেষে স্বস্তি ফিরেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে। সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। চলতি মাস থেকেই পুরোদমে কাজ শুরুর বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। অবশেষে জটিলতা কাটিয়ে আবারও কাজের ধারায় ফিরেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। শ্রমিক প্রকৌশলীদের পদচারণায় মুখর প্রকল্প এলাকা। এটি রাজধানীর এফডিসি মোড় সংলগ্ন এলাকার চিত্র। গার্ডারের উপরে ঢালাইয়ের কিছু কাজ আগেই হয়েছে। এখন সীমিত পরিসরে নতুন উদ্যমে কাজ চলছে। এতে স্বস্তি ফিরেছে কর্মীদের মাঝে। আমরা অনেকদিন বসা ছিলাম, কর্মসংস্থান একটু সমস্যা ছিল, এখন একটা কর্মের ব্যবস্থা হয়েছে। এখন আমরা সত্যি একটা আনন্দিত। সব মিলে সবারই ভালো লাগতেছে, কারণ যেহেতু প্রজেক্টটা আমরা যত দ্রুত সম্ভব সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবো। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে দেশবাসী এর সুফল পাবে ইনশাআল্লাহ। অংশীদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে ফেব্রুয়ারি থেকে প্রায় বন্ধ ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে চিটাগং রোডের কুতুবখালী পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। এফডিসি মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার অংশ এরই মধ্যে চালু হয়েছে। কাজ শেষে বাকি অংশ চালুর কথা আগামী বছর। সংকট কেটে যাওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে আশাবাদী কর্তৃপক্ষ। যে বাধাটা ছিল সে বাধাটা কেটে গেছে। এখন চাইনিজ কোম্পানির কাছে পুরো শেয়ারটা চলে আসবে এবং তারা ইতিমধ্যে বাংলাদেশের আরজেসিতে তারা অ্যাপ্লাই করছে। এটা হয়ে গেলে যে আমাদের যে ঋণ প্রদানকারী যে ব্যাংকগুলো, চাইনিজ এক্সিম ব্যাংক এবং আইসিবিসি ব্যাংক থেকে যথারীতি অর্থস্থান শুরু হবে এবং শুরু হলেই আমরা আশা করছি যে এই মাসের শেষ নাগাদ হয়তো সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে অর্থস্থান শুরু হবে, হলে বাকি কাজগুলো পুরোদমে শুরু হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে বাস্তবায়িত এই প্রকল্পে আর যাতে কোনো দ্বন্দ্বের প্রভাব না পড়ে তা নিশ্চিতের আহ্বান জানান বিশ্লেষকেরা। শেয়ার হস্তান্তর এটা দ্রুততার সাথে শেষ করে পূর্ণ সক্ষমতা নিয়ে এখন কাজে নামতে হবে। এখন আমাদের চীনা ঠিকাদার তাদের নিজস্ব অর্থায়নে টুকটাক কাজ করছে, কিন্তু কাজের গতি বাড়াতে হবে। সে কারণে ব্যাংক থেকে যে আমার যে অর্থের ছাড়ের ব্যাপার, এটাও কিন্তু আসলে দ্রুততার সাথে করতে হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে 8,940 কোটি টাকা। মূল 19.73 কিলোমিটার এক্সপ্রেসওয়ে এবং সংযোগ সড়ক সহ এর দৈর্ঘ্য প্রায় 47 কিলোমিটার। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে শতকরা 75 ভাগ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংগঠনিক দিক থেকে নির্বাচন করতে প্রস্তুত জামায়াতে ইসলামী, তবে রাষ্ট্র মেরামতে সংস্কারের বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। নির্বাচন নিয়ে বিএনপির বেশি আগ্রহ এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে মত জামায়াতের শীর্ষ নেতাদের। যে কোনো মূল্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলা করবেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর থেকেই প্রকাশ্য ও মুক্তভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে জামায়াত ইসলামী।
দলটির নেতারা বলছেন শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থাতেও দেশ বিরোধী নানান ষড়যন্ত্র করে যাচ্ছেন, তবে সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না জামায়াত। ঘোলা পানিতে মাছ শিকারের একটা পলিটিক্স রাজনীতির মধ্যে একটা শ্রেণী সবসময় করে, দেশে বিদেশে সেই চক্র, সেই ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর আছে। এটা তারই একটা প্যাকেজ প্রোগ্রাম। তো আলটিমেটলি এরকম গর্জন বিভিন্ন সময় হয়েছে, তো ততটা তো হয় নাই। তা আমি মনে করি পলিটিক্যাল সব পার্টিগুলোকে এই ষড়যন্ত্রটা বোঝা দরকার। নির্বাচন ঘনিয়ে আসতে থাকলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান চিন্তার ভিন্নতা হইতে পারে, কিন্তু এই প্রশ্নে কিন্তু চিন্তার ভিন্নতা হবে বলে আমার মনে হয় না। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে জোরালো হয় নানা সংস্কারের দাবি। জামায়াতের নীতি নির্ধারকরা বলছেন সংস্কারের চেয়ে নির্বাচনে আগ্রহ বেশি বিএনপির। তাদের এই তাড়াহুড়া নির্বাচনে গ্রহণযোগ্যতা হারাবে বলেও মনে করছে জামায়াত। এখন কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে না এত রিফর্ম প্রয়োজন নেই, তার ইলেকশন হয়ে যাক, তাহলে আমরা মনে করি সেই ইলেকশন ফেয়ার হবে না, সেই ইলেকশন গ্রহণযোগ্য হবে না, পার্টিসিপেটরি হবে না, যা তাই হবে। কোনো স্বার্থের কোনো জায়গায় একটু ছাড় এবং উদার হয়েও একটা ভালো ইলেকশনের জন্য যদি আমার কিছুটা মতের স্যাক্রিফাইস করতেও হয়, তো এই সরকারকে প্রত্যেক দলের সহযোগিতা করা উচিত। তিনি আরও জানান সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো চাপ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রেসার দেব না, যে প্রেসারে সরকার তার স্মুথ দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষোভ থেকে হয়েছেন ডোম। 57 বছর বয়সে 50,000-এরও বেশি লাশের করেছেন ব্যবচ্ছেদ। তিনি দুলাল ফকির। নিজের কবর নিজে তৈরি করে এখন বরগুনায় বেশ আলোচিত তিনি। সময়টা 1947 সালের আশেপাশে। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুলাল ফকিরের পরিবারের 8 সদস্যকে। ময়নাতদন্তের পর টাকা দিতে না পারায় বাবার লাশ আটকে রাখেন ডোম। অনেক অনুনয় বিনয়ের পর লাশ পেয়েছিলেন সেলাইবিহীন। নিরুপায় হয়ে নিজেই হাতে তুলে নেন সুই সুতা, সেলাই করেন বাবার কাঁটা ছেঁড়া মরদেহ। সেদিনই প্রতিজ্ঞা করেছিলেন জীবনে চাকরি করলে ডোমের চাকুরিই করবেন। তখন কাঁচা টাকার আমল, কিছু টাকা দিল, দেওয়ার পরে আমি যে টাকা দিলাম পর কত লাশ লই যা, এই যে আমি লাশ আনছি, লাশ আনবো আমি এত সেলাই করা না কিছু না, কাটা ছিঁড়ে লাশ আমরা নিমগামে। উনি আমার একটা সুই দিল আর একটা এই দিল, আমার সত্যি দিল, এই যে বাপের লাশটা আমি নিজে সেলাই করলাম। সম্প্রতি নিজের কবর নিজেই তৈরি করে বেশ আলোচিত হয়েছেন ডোম দুলাল। আমি বলছি আমার তা আমি করে তুই দেবো, যেন কেউ না লাগে, 10 জন যেন দেখে আমার দাপন দেয়, এই জন্য আমি আমার নিজের কবর নিজে করছি। চাকরি ছেড়েছেন দীর্ঘদিন আগে। জীবনের শেষ প্রান্তে এসে জীবিকা নির্বাহ করছেন সাপে কাটা রোগীর চিকিৎসা করে। টাকা যা পাইছি তাই দিয়া আমার জীবনে এই সরকারি সম্পদের ভিতরে এই যে বাগান দেখেন, এই যে চতুর্পাশে যে বাগানটা দেখেন, এই বাগান সম্পূর্ণ আমার। এই বাগান আমি এইগুলো করছি। পিত্তিদের গাছে একটা নাম আছে, ওই সোহেল নাম আছে, যে মারা গেছে তার নামটা দিয়ে আমি একটা গাছ লাগাই রাখছি। দুলাল ফকিরের ছেলেরাও এখন এই পেশায় যুক্ত। খুব কষ্টের দিন যায় আমার, কারণ আমি যে বেতন পাই এখন, বেতন দিয়ে গুঁড়ো গাছ চালাইয়া খাওয়াই পরে একটা পাড়িয়ে উঠে না। দীপ্ত, বার্তা কক্ষ। গ্রাহকদের উন্নত সেবা দিতে রাজধানীর প্রগতি সরণিতে বার্জার পেইন্টসের বসুন্ধরা আউটলেট চালু হয়েছে। রবিবার বার্জার এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। বার্জারের সিওও মহসিন হাবিব চৌধুরী, গ্রুপ সিএফও সাজ্জাদ রহিম চৌধুরী, চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, চিফ মার্কেটিং অফিসার শামীমুজ্জামান এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয় প্রগতি সরণির আউটলেট পেইন্টিং সম্পর্কিত সব ধরনের প্রশ্নের সমাধান ওয়ান স্টপ পয়েন্ট হিসেবে কাজ করবে। অভিজ্ঞ ও দক্ষ কর্মীরা সব সময় আউটলেটে উপস্থিত থাকবেন। এবার জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 জনের প্রাণ গেছে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম জানায় আল মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে ড্রোন হামলার ঘটনায় 10 জন নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। এ নিয়ে প্রত্যেক উপত্যকাটিতে নিহতের সংখ্যা 43,600 ছাড়িয়ে গেছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
গাজা, ফিলিস্তিনের এই উপত্যকাটি রূপ নিয়েছে মৃত্যু ও ক্ষুধার রাজ্যে। তবুও যেন দেখার কেউ নেই। জাতিসংঘের তথ্য মতে বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০% গাজার বাসিন্দা। ক্ষুধার সাথে তীব্র লড়াই করতে তাদের সাহায্য করছে বেশ কয়েকটি দাতব্য সংস্থা। একটু খাবারের জন্য খালি বাটি হাতে শত শত নারী ও শিশুর ভিড়। অবরুদ্ধ গাজা উপত্যকার বাস্তবতা এটি। ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু ও ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ জানিয়েছে ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। সেই সাথে ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় গাজায় এক ভয়াবহ অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজাবাসীর আর খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। সচ্ছল ব্যক্তিদেরও এখন দিন পার করতে ভীষণ কষ্ট হচ্ছে। নারী, শিশু ও বয়স্কদের এই কষ্ট সহ্য করা কঠিন। তেকিয়াস নামের একটি সংস্থা এখনো প্রতিদিন খাবার সরবরাহ করার চেষ্টা করছে। ক্ষুধার্তদের কষ্ট লাঘবে আমরা আপ্রাণ চেষ্টা করছি। প্রচন্ড ক্ষুধা ও রোগের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে গাজার লাখ লাখ বাসিন্দা। তেকিয়াসের মতো এরকম বেশ কয়েকটি সংস্থা গাজাবাসীকে একবেলা খাবার খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার ৭০% ফসলের ক্ষেত ধ্বংস হয়ে গেছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন প্রশাসন গোছাতে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটর মার্কো রুবিওকে নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করতে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ট্রাম্পের শর্ট লিস্টে থাকা রুবিও সম্ভবত সবচেয়ে যুদ্ধানুকূল মনোভাবাপন্ন হিসেবে বিবেচিত হচ্ছেন। যদিও সর্বদাই রূপ পরিবর্তনকারী হিসেবে পরিচিত ট্রাম্প শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন বলেও জানানো হয়েছে। এরই মধ্যে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।